আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রায়হানকে কফি দিতে গিয়ে হঠাৎ অসতর্কতা বশত ফারাবির মাথার সাথে মগ লেগে একটু কফি ছিটকে পড়ল ফারাবির মাথায়। ফারাবি সজোরে আহ করে চিৎকার করে উঠল। তানভি ভরকে গিয়ে সাথে সাথেই বলল, সরি ভাইয়া, সরি, সত্যি আপনাকে খেয়াল করিনি। ফারাবি এবার দাঁত মুখ খিচিয়ে আগুন চোখে তাকিয়ে রইল তানভীর দিকে। রায়হান অদিতির দিকে তাকিয়ে নন্দিনীকে হাসতে হাসতে বলল, ভাইয়ারাই তো একসময় সাইয়া হয়ে যায়, তাই না রাজনন্দিনী? কথাটা বুঝতে পেরে অদিতি আর নন্দিনী লাজুক হাসলো। তারাও একসময় আদিত্য আর রায়হানকে ভাইয়া বলে সম্বোধন করত। ফারাবি বলল, এই মেয়ে চোখে দেখো না, চোখে তো চশমা পড়েছ, অন্ত নাকি তুমি? ফাইজলামি করো আমার সাথে? ধমকে কথা বলাই তানভিও ক্ষোভ প্রকাশ করে বলল, এই ছেলে, আপনিও তো চশমা পরেছেন, মেয়েদেরকে আশেপাশে দেখলে একটু সতর্ক হয়ে থাকতে পারেন না? আপনিও কি ফাইজলামি দেখতে পছন্দ করেন নাকি? আজব। ফারাবি দাঁতের দাঁত চেপে বলল, আমি কি জানতাম এখানে চাশমিশ নামে ঝড় তুফান সাইক্লোন টর্নেডোওয়ালা একটা অন্ধ মেয়ে রয়েছে, আর বারবার অকাজ করবে সেই ঘুরে ফিরে আমার সাথে। তানভি চোখগুলো গোল গোল করে মুখে হাত দিয়ে বলল, আপনার সাথে অকাজ মানে? হে ইউ মিস্টার হাবাগোবা আলকাত্রা ড্রাম, কি বুঝাতে চেয়েছেন আপনি? মাথা ঠিক আছে আপনার নাকি? সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখলে মাথার ঘিলু হাঁটুর নিচে নেমে গেছে। আলকাট্রা ড্রাম? হোয়াট ইজ দ্যাট? আর কে আপনি? হোয়াট? আয়নায় গিয়ে চেহারাটা একবার দেখে আসুন মিস্টার হাবাগোবা আলকাত্রা ড্রাম, তবেই বুঝবেন। এই মেয়ে এসব কি বলছো? মাথা ঠিক আছে? যেভাবে মুড দেখান মনে হচ্ছে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়, কিন্তু বাস্তবে আপনি সত্যি একটা মোটাসোটা আলকাত্রা ড্রাম। তানভীর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। অপমানে ফারাবির সারা শরীর কাঁপতে লাগলো। সে নাকি আলকাত্রার ড্রাম? কি বলে মেয়েটা? মানিজ্জত সব চলে গেল। ফারাবি আগুন চোখে তাকিয়ে রইল। ইচ্ছে করছে মেয়েটাকে মাথার উপর উঠিয়ে একটা আছাড় মারতে, যাতে ওয়াটারমেলনের মতো ছিটকে পড়ে। ফারাবিকে প্রত্যুত্তর করতে না দেখে তানভি গাল ভেঙচি দিয়ে বলল, পাতিলের তলার মতো কালো সেই হাবাগোবা আড়াভোলা ছেলের আবার কত দিমাগ। ফারাবি দাঁতের দাঁত চাপলো। মেয়েটা যেভাবে রসিয়ে রসিয়ে বলছে, কোথায় সে এত কালো? সে তো শ্যামলা। তার আম্মু সবসময় বলে যে শ্যামলা রঙের আমেরিকান কত মেয়ে তার উপর ক্রাশ খায়, আর এই মেয়ে কিনা তাকে নির্দ্বিধায় বলছে পাতিলের তলার মতো কালো, আলকাট্রার ড্রাম। ও নো! এই কালো ছেলের উপর না জানি আবার কখন ক্রাশ টাশ খেয়ে বসে এই অহংকারী আন্ধা মেয়েটা। আদিত্যকে দেখে ফারাবি আর কিছু বলল না। অপমানে শরীরটা জ্বলে পড়ে যাচ্ছে। নেহাতি সে ভদ্র ছেলে, নয়তো এতক্ষণে মেয়েটার 12টা বাজিয়ে ছাড়ত। এদিকে মেয়েটা সুযোগ পেয়ে একটার পর একটা অকাজ করে বারবার তার রাগ বাড়িয়ে দিচ্ছে। ফারাবি বিড়বিড় করে বলল, পুরুষ নির্যাতনের মামলা দেওয়া উচিত এইসব অহংকারী আন্দা টাইপের মেয়েদেরকে। তানভি শুনতে পেয়ে বলল, আপনার মতো বিশ্ব অসুন্দর দাম্ভিক আর আলকাত্রার ড্রামকেও নারী নির্যাতনের মামলায় দেওয়া উচিত, জেনে শুনে মেয়েদের সাথে অকাজ করার জন্য। ফারাবি ফুঁসে উঠে চলে গেল। আবার তাকে আলকাট্রার ড্রাম বলছে। সত্যি কি সে আলকাট্রার ড্রাম? দ্বিতীয়বার চাশমিশ অহংকারী আন্ধা টাইপ মেয়েটার মুখ দেখার ইচ্ছে নেই তার। সে একজন লয়ার, আর মেয়েটা কিনা তাকে নারী নির্যাতনের মামলার অভিযুক্ত করতে চাইছে। সাহস কত! 4 ভাই বোনেদের সামনে মানিজ্য তার থাকলো না, সব শেষ করে দিল অহংকারী চাশমিশ মেয়েটা। সেও সুযোগ পেলে দেখে নিবে চাশমিশ মেয়েটাকে। নন্দিনী গান শেষ করতেই সবাই করতালি দিয়ে উঠল। আদিত্য গিটার রেখে বসে থেকে উঠে সাদের কার্নিশ ধরে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি দেখতে যেমনটা মিষ্টি, তোমার কণ্ঠ তার থেকেও বেশি সুমধুর, আর তোমার মনটাও খুব ভালো। তোমার নাম নন্দিনী ফুল না হয়ে কণ্ঠভ্রমরী হওয়া উচিত ছিল রাজকুমারী নন্দিনী। গান শেষ হতেই ফারা বলল, তুমি সত্যি মিষ্টি একটা মেয়ে নন্দিনী, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমার গানটাও চমৎকার হয়েছে। প্লিজ আরেকটা গান শোনাও না নন্দিনী, তুমি খুব সুন্দর গান গাইতে পারো। আমি সত্যি ইমপ্রেস তোমার গানে, তোমার কণ্ঠে সত্যিই জাদু আছে। নন্দিনী বলল, আসলে আমার গলা ব্যথা করছে, আজ আর না, আমার রেস্ট নেওয়া প্রয়োজন। অদিতি বলল, নন্দু, আর একটা গান না প্লিজ, আমার খুব টায়ার্ড লাগছে অদিতি, আমার ঘুমোতে হবে। কোথাও যাবি না তুই, বস এখানে, আজ সারা রাত গান শোনাবি তোর ননদদেরকে, তাড়াতাড়ি শুরু কর। ফারা বিস্ময় নিয়ে বলল, ননদদেরকে মানে?
আরে ফান করে বলেছি আপু, বোঝে না। ওহ, আমি তো ভয় পেয়ে গেলাম। কেন? এমনি। আদিত্য এতক্ষণ সব শুনেছে। সে তাদের কার্নিশ ধরে উল্টো দিকে ঘুরিয়ে চাঁদ দেখছে। অদিতিকে বলল, নন্দিনী অসুস্থ, জলদি ঘুমাতে পাঠিয়ে দাও দিদি। ফারাজ চমকে উঠে মনে মনে বলল, আদিত্য ভাইয়া কিভাবে জানে নন্দিনী সুস্থ না অসুস্থ? আর গলায় এত অধিকার বোধ কই? আমার জন্য তো কখনো এমন করেনি। আমিও তো কতবার অসুস্থ হয়েছি, সে তো ফিরেও তাকায়নি বেঁচে আছি কিনা মরে গেছি। তাহলে নন্দিনীর জন্য এত টেনশনের কারণ কি? এই তো দিব ভাইয়া, আরেকটু। অদিতি, ভাইয়া প্লিজ। ফাজলাম হচ্ছে। এটুকুই তো। আদিত্য আর কিছু বলল না। নন্দিনী বলছে তার গলা ব্যথা করছে, টায়ার্ড লাগছে, রেস্ট নেওয়া প্রয়োজন। নিশ্চয়ই শরীর খারাপ করেছে মেয়েটার। আদিত্য দুশ্চিন্তায় পড়ে গেল। ব্রেন স্ট্রোক করার পর তো আদিত্য আরও বেশি দুশ্চিন্তায় থাকে। অন্যদিকে নন্দিনীর প্রতি আদিত্যের এত দুশ্চিন্তা দেখে ফারা ভেতরে ভেতরে সন্দেহপ্রবণ হলো। এতক্ষণ ওদের দুজনকে সে লক্ষ্য করেছিল, গানে গানে চোখে চোখে যেন তার কত না বলা কথা বলেছিল। ফারা যতটুকু জানে নন্দিনী এঙ্গেজড। মনে মনে বলল, তাহলে আদিত্য ভাইয়ের সাথে? না, আর কিছু ভাবতে পারল না ফারা। অদিতি বলল, নন্দু তাড়াতাড়ি কর, ভাইয়া বকা দিবে পরে। নন্দিনীর উষ্ণ শ্বাস ফেল। অদিতির জেদ মানানো যায় না। মেয়েটা বড্ড একরোখা, যা বলবে তাই করবে। আদিত্য বোনের জেদের কাছে হার মেনে যায়। অদিতি আইমানকে বলল, ভাইয়া তুমি ছিম ধরে বসে আছো কেন? গিটার বাজাও। আইমান কোনরূপ প্রত্যুত্তর না করে গিটার হাতে তুলে বাজাতে লাগলো। সে জানে বাজাতে যখন বলেছে বাজাতে হবে, নয়তো তার বাবার কাছে বিচার যাবে, আর নয়তো সে একমাত্র বোনের কথা শুনতেই দুভাইয়ের 14 গোষ্ঠী শুদ্ধ বিনাশ করে ছাড়বেন। আইমান গিটারে টুংটাং করে ধ্বনি তুলতে আরম্ভ করলো। অতপর নন্দিনী আবারও তার সুরেলা কণ্ঠে গান ধরলো, সাথে অদিতি, ফাল্গুনী আর তানভীও সুর মেলালো। নীলাকাশ ছুঁতে পারি যদি তুমি চাও, ওই মেঘ হতে পারি যদি তুমি চাও, শুধু কথা দাও ভুলে যাবে না, একটু দুঃখ আমায় ছোবে না, এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবে না, ভালোবেসে যেতে পারি যদি তুমি চাও, এই জীবন দিতে পারি জমিয়ে যাও, শুধু কথা দাও ভুলে যাবে না, একটু দুঃখ আমায় ছোবে না, এই পৃথিবীর বিনিময়েও কখনো আমায় ছেড়ে যাবে না। আদিত্য মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে লাগলো। তার সারা শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল হঠাৎ। নন্দিনী খুব শক্তি নিয়ে গান গায়, আজও তাই। আদিত্যের দিকে তাকিয়ে রইল ফারা। তার চোখে জল এসে ভর করল গানের মূর্ছনায়। তার আর আদিত্যের জীবনটা কি এই গানটার মতো হতে পারতো না? আদিত্য চাইলেই হয়ে যায়, কিন্তু আদিত্য চায় না। কেন চায় না? পরিবার চাইলে মানুষগুলো চায় না, মানুষগুলো চাইলে পরিবার চায় না। পৃথিবীটা সত্যি বৈচিত্র্যময়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। দুদিনের এই জীবনটা এতটা বৈচিত্র্যময় না হলেও পারত। গান শেষ হওয়ার প্রায় কিছুক্ষণ পর হঠাৎ ঝড়ো হওয়া বইল। বাড়িতে যারা ছিল সবাই নিচে নেমে গেল। রয়ে গেল আদিত্য, রায়হান আর অদিতিরা। সবাই আদিত্য ছাদের এক প্রান্তে গিয়ে পকেট হাতে একটা সিগারেট ধরল। ওখানে দাঁড়ালে এখান থেকে তেমন একটা দেখা যায় না। সিগারেটে কয়েক টান দিতেই পেছন থেকে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরতেই আদিত্যের চল শক্ত হয়ে এলো। আদিত্য জানে এই দুঃসাহসকার। কিছু না বলে শক্ত করে হাত ধরে দূরে ছুঁড়ে ফেলতে ফারা নিচে পড়ে গঙ্গিয়ে উঠে বলল, আদিত্য ভাইয়া তুমি আমাকে বুঝতে পারছো না কেন? সামনে থেকে যা। ফারা উঠে এসে আবার আদিত্যকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে উন্মাদের মতো ভালোবাসি, তুমি কেন বুঝো না? আদিত্য ফারার হাত ছাড়িয়ে কষিয়ে দুগালে দুটি থাপ্পড় মেরে বলল, এই হায়ার নির্লজ্জ মেয়ে কোথাকার। ফারা নির্বাক হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে রইল। অদিতি বলল, রাত পোহালে বিয়ে, আর এখন আমায় আবারও সেই বারবার একই কথা বলছিস, লজ্জা করে না? এখনো সময় আছে ভাইয়া, বিয়েটা বন্ধ করো। তোমরা জোর জবরদস্তি করে বিয়েটা দিচ্ছ ঠিক, কিন্তু আমরা কেউই সুখী হতে পারবো না। সমস্যাটা একান্ত তোর, আমার না। তো তুই গিয়ে বন্ধ কর, না হয় তোর বাপ ভাইকে গিয়ে বল। আমি তো তোদের বিয়ে ঠিক করিনি, তাহলে আমাকে কেন বলছিস? বরং তোর কারণে আমার বন্ধুর জীবন নরকে যাবে। আমি তো আমার সহজ সরল বন্ধুদের জন্য চিন্তা করছি। ভাইয়া বলে ফারা ডুকরে কেঁদে উঠে হাঁ করে শ্বাস নিয়ে বলল, আমি মেহরাবকে বিয়ে করতে পারবো না ভাইয়া, তুমি নিষেধ করে দাও প্লিজ। বিয়ে যদি করতেই হয় আমি তোমাকেই করব, কারণ আমি তোমাকে আজ অনেকগুলো বছর যাবৎ ভালোবাসি। তোমাকে ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। যেই মুখে সেই জন্মের পর থেকে ভাইয়া বলে ডাকিস,
সেই মুখে আবার তার বউ হওয়ার স্বপ্ন দেখিস কিভাবে? আর শোন, আমিও একজনকে অনেক বছর আগ থেকে ভালোবাসি। ভাইয়া। ফারা আবারও জড়িত হলো আদিত্যকে। আদিত্যের ধৈর্য সীমা ফারা এবার অতিক্রম করে ফেল। আদিত্য সিগারেটের লম্বা একটা টান দিয়ে বলল, আমি অলরেডি ম্যারিড। আমাকে যখন তখন এভাবে আর জড়িয়ে ধরবি না, আমার ওয়াইফ মাইন্ড করবে। ছাড় এখন। ফারা চমকে উঠে বলল, কি বলছো ভাইয়া? ছাদের অপর প্রান্তে পরিচিত দুজন মানবীর কথা শুনতে হঠাৎ সেখানে এসে দাঁড়ালো নন্দিনী। ওরা দুজন নন্দিনীকে খেয়াল করলো না। ফারা চালো না আদিত্যকে, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে এখনো। আদিত্য সিগারেটের আরেক টান দিয়ে বলল, যা শুনেছিস সব সত্যি। আমি ম্যারিড, আমার বউ আছে, কয়দিন বাদে বাচ্চাও হবে। মাই ওয়াইফ ইজ প্রেগনেন্ট। স্পষ্ট কথাটা শুনতে বিনা মেঘে বজ্রপাত হলো ফারা এবং নন্দিনী দুজনের মাথায়। দুজনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল আদিত্যের দিকে। ফারা জড়িয়ে ধরা অবস্থায় কেঁদে উঠে বলল, তুমি মিথ্যা বলছো, এ হতে পারে না। তুমি শুধু আমাকেই বিয়ে করবে, আমি তোমার বাচ্চার মা হব। আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো। নন্দিনী আর কিছু শুনতে ইচ্ছে করলো না। নিজের ভালোবাসার মানুষটাকে মধ্যরাতে অন্য নারী জড়িয়ে ধরে আছে, আর ভালোবাসার মানুষটার চুপচাপ দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। এমন দৃশ্য সহ্য করতে পারল না নন্দিনী। ফারার কথায় আদিত্য খরসান চল দেয় শক্ত করে বলল, এই কথা হাজারবার শোনা শেষ, নতুন কিছু বল। ফারা ছন্নছাড়া হয়ে ডুকরে কাঁদতে লাগলো। আদিত্যের মায়া হলো না। যাকে জন্ম থেকে বোনের চোখে দেখে এসেছে, তাকে কিভাবে অর্ধাঙ্গিনী করবে। আদিত্য সেটাই বুঝে পায় না। নন্দিনী কিছু না বলে সেখান থেকে দৌড়ে চলে যেতে নিলেই আদিত্য দেখে ফেল। ফারাকে ধাক্কা মেরে নিজে থেকে সরিয়ে দ্রুত এগিয়ে গিয়ে নন্দিনীর হাত টেনে ধরল। নন্দিনী চোখও জোড়া ছলছল করছে, তবে আদিত্যের দিকে তাকানোর সাহস হলো না। শক্ত গলায় বলল, হাত ছাড়ুন। কোথায় যাচ্ছ? ঘুমোবো। আদিত্য কিছু না বলে নন্দিনীর মুখের উপর সিগারেটের ধোঁয়া ছাড়লো। নন্দিনী কাশতে লাগলো। আদিত্য বাঁকা এসে পেছন থেকে জড়িয়ে ধরল। ফারা নির্বাক হয়ে তাকিয়ে রইল দুজনের দিকে। আদিত্য নন্দিনী কাঁধে নাক ঘষে মাদকময়ী কণ্ঠে বলল, পরে ঘুমাবে, এখন রাত জেগে আমাকে সময় দিবে, আমার ভবিষ্যৎ বাচ্চার আম্মু। দুই মানবীর চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখের কার্নিশ বেয়ে ঝুমবৃষ্টি শুরু হলো। আদিত্যর লক্ষণ ভালো ঠেকছে না। নন্দিনী অজানা ভয়ে কাঁপতে লাগলো। আদিত্যের স্পর্শগুলো গাঢ় হলো। তা দেখে ফারার শ্বাস আটকে এলো। আদিত্য জানে ফারা তাদের দেখছে, সে পরখ করলো না, বরং ফারার সামনে নন্দিনীকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল নিজের সাথে। ফারা মুখ চেপে ধরে দৌড়ে নিচে নেমে গেল। ফারাকে ওভাবে যেতে দেখে রায়হান বিড়বিড় করে বলল, এর আবার কি হলো? আদিত্যদেরকে ওই অবস্থায় দেখে ফাল্গুনি ইশারা করলো দাঁড়িয়ে থাকতে, আর তানভীকে ইশারা করলো নিচে দাঁড়িয়ে থাকতে। অদিতি ভয়ে ভয়ে ওদেরকে পাশ কাটিয়ে চলে যেতে নিতেই রায়হান অদিতির শাড়ির আঁচল ধরে টেনে একদম নিজের কাছে নিয়ে এলো। অদিতি দ্বিগুণ ভয় পেয়ে বলল, কি করছেন? হাত ছাড়ুন। রায়হান একটা সিগারেট ধরিয়ে শক্ত গলায় বলল, আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? আমি কি বলেছি আপনি জন্তু? ফান করো না, সিরিয়াসলি বলছি। আমাকে ইগনোর করছো কেন? আজে বাজে কথা না বলে ছাড়ুন আমাকে। অদিতি, তুমি কি আমার মনের কথা বুঝো না, নাকি বুঝেও ঢং করছো? অদিতি আমতা আমতা করে বলল, আপনি আমার ভাইয়ার বন্ধু, মানে আমার ভাইয়ের সমতুল্য। আর আমি সবসময় আপনাকে ভাইয়ের চোখে দেখে এসেছি, অন্য কিছু ভাবিনি। ছাড়ুন এবার। সাইয়ারাই একসময় ভাইয়া ছিল, সেটা কি জানো? আর শোনো, মানুষের চোখ কখনো মিথ্যা বলে না, তবুও তুমি মিথ্যা বলছো। মজা করবেন না, আই এম সিরিয়াস, আমার প্রতিটা কথাই সত্য। রায়হান সিগারেটের লম্বা একটা টান দিয়ে বলল, আই এম সিরিয়াস টু, আমিও মিথ্যা বলিনি। অদিতির শ্বাসগুলো গাঢ় হয়ে এলো। রায়হান একদম তার কাছে টেনে আনলো অদিতিকে। ব্যালেন্স রাখতে না পেরে রায়হানের বুকে গিয়ে পড়ল। রায়হান বলল, তোমার বাবাকে প্রস্তাব পাঠালেই চোখ বন্ধ করে রাজি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। চেয়েছিলাম বিয়ের আগে প্রেম করব, কিন্তু তুমি আমাকে বারবার ইগনোর করছো। ব্যাপারটা কি? আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, চোখে দেখো না? বাচ্চা কাচ্চার বাপ হব কবে? বলে সিগারেটের ধোঁয়া ছিল অদিতির মুখে। অদিতি কাশতে লাগলো। হাঁপাতে হাঁপাতেই বলল, ভুলেও এই কাজ করবেন না। আমি চাই না আমার ভাইয়ার সাথে আপনার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। আমার ভাইয়া আপনাকে মানবে না, আর আপনার জন্য মেয়ের অভাব পড়েনি। আমার চেয়ে ভালো মেয়ে পাবেন। তোমায় বলেছে আদিত্য? বলে আবারও অদিতির মুখের উপর ধোঁয়া ছালো। অদিতি ফের কাশতে কাশতে বলল, বলার কি আছে? আমি জানি
আর বারবার মুখের উপর ধোঁয়া ছাড়ছেন কেন? আপনি না ডক্টর? এটা কেমন অভদ্রতা? তোমাদের মতো ঘাড়তেরা মেয়েদেরকে এইভাবেই পানিশমেন্ট দেওয়া উচিত। কথাগুলো বলে রায়হান অদিকে ছুঁড়ে মারল হঠাৎ। অদিতি পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়ে আহ করে উঠল। রায়হান সিগারেটের শেষ টান দিয়ে পায়ের তলায় পিষে জল শক্ত করে অদিতি দুবাহু শক্ত করে চেপে ধরে টেনে তুলল। ব্যথা পেতেই অদিতি কুকিয়ে উঠল। রায়হান অদিতির গালগুলো শক্ত করে চেপে ধরে বলল, বেশ থাকো এইভাবে। ঠিক বলেছ, আমার জন্য মেয়ের অভাব পড়েনি। আমি তানভীকেই বিয়ে করে নেব। আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, পরিবার থেকেও সব ঠিকঠাক। আমার নাগাল তুমি আর পাচ্ছ না, সো এটাই লাস্ট চান্স ছিল। বলেই গালগুলো আরো জোরে জোরে চেপে ধরল। অদিতি কেঁদে উঠল। হাত ছাড়ানোর চেষ্টা করতে রায়হান আরেকটু চাপ দিয়ে ধরতেই অদিতি কুকিয়ে উঠল। রায়হান দাগ মুখ পিষে পড়ল, আত্মসম্মান নষ্ট করে অনেক ঘুরছি তোমার পেছনে, আর না। মানুষই মনে করনি তুমি আমাকে। তানভী আমার জন্য বেস্ট, তাকেই বিয়ে করে নেব। আর শোনো, তানভী তোমার থেকেও 1000 গুণ সুন্দরী, নম্র, ভদ্র, বাবা মায়ের বাধ্য মেয়ে। তোমার মতো উড়নচণ্ডী নয়। মানুষকে মূল্যায়ন করতে শেখো। বেশ তো, করে ফেলুন না। আমাকে বিরক্ত করছেন কেন? দ্যাটস ওকে। আর শোনো, তুমিও যখন আমার মতো কারো কাছ থেকে অবহেলা পাবে, ঠিক তখনই বুঝবে অবহেলার যন্ত্রণাটা ঠিক কতটা তীব্র হয়। বলে ছিটকে মারল অদিতিকে। অদিতি মাথায় ব্যথা পেয়ে ব্যালেন্স হারিয়ে সেই থেকে গড়াতে গড়াতে নিচে যেতে তানভী ধরে ফেল। রান দেখো না দেখার ভান করে অদিতিকে ডিঙ্গিয়ে চলে গেল। অদিতির কপাল থেকে রক্ত ঝরতে লাগলো, হাত পা ছিলে রক্ত বের হতে লাগলো। তানভী বলল, এটা কি হলো? ফাল্গুনি উপর থেকে দৌড়ে এসে বলল, রায়হান ভাইয়া এমন করলো কেন? তানভী বলল, রায়হান ভাইয়ের থেকে এমন কিছু আশা করিনি। খেপলো কেন? জানি না। দেখলাম কি রোমান্টিক মুডে কথা বলছে, হঠাৎ এমন করলো কেন? অদিতিকে বলল, কিছু বলেছিস তুই? অদিতি কিছু বলল না, মনে মনে বলল, ডাকাত একটা। ওরা অদিতির কপাল চেপে ওকে দুপাশ ধরে কক্ষে নিয়ে গেল। নন্দিনীর মনে বারবার একটা কথাই বাজছে, আদিত্য ম্যারিড, বউ আছে, বাচ্চার বাবা হবে। হঠাৎ আদিত্যকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিচে চলে এলো। ফাল্গুনি আর তানভী অবাক হলো। তানভী বলল, একজনের প্রেম না হতেই ছ্যাঁকা খেলো, এর তো সব ঠিকঠাক, এর আবার কি হলো? সেটাই তো, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না ফাগুন। আমিও। দুজনের কক্ষে এসে শুয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। কেউ কারোর সাথে কথা বলল না। ফাল্গুনি ওদের পাশে এসে শুয়ে পড়ল। ওর বুকটা হাহাকার করছে, কিন্তু কাউকে সেই যন্ত্রণা বুঝতে দিচ্ছে না। সেও নিঃশব্দে কাঁদতে লাগলো। তানভী দেখলো অদিতি মাথা থেকে রক্ত বের হচ্ছে। ফাল্গুনিকে বলল, ওয়ান টাইম ব্যান্ডেজ আছে রে? আদিত্য ভাইয়ার রুমে পাবি, গিয়ে নিয়ে আয়, আমার মাথা ধরেছে। তোর তো মাথা ধরবে, প্রেম না করেও ছ্যাঁকা খেয়ে কাঁদছিস। যাবি এখান থেকে? যাচ্ছি বলেই তানভী বেরিয়ে গেল। ফাল্গুনি নিঃশব্দে কাঁদতে লাগলো। অদিতি শোয়া থেকে উঠে রুমের বাইরে গিয়ে ফারাবির দরজায় জোরে জোরে নক করে চলে এলো। রুম থেকে ফাল্গুনি আর নন্দিনী সেটা দেখে ফাল্গুনি বলল, কি রে এমন করলি কেন? ইচ্ছে হয়েছে। পাগল হয়েছিস? অদিতি মনে মনে বলল, ওই অভদ্রটা তোকে বিয়ে করবে তাই না? আমাকে থ্রেট দেওয়া, একটু পর বুঝবে। বলেই শুয়ে পড়েছে। ফাল্গুনি কপাল কুঁচকে ফেল। ঘটনা ঠিক কি ঘটবে একটু পর আল্লাহ ভালো জানে। তানভীর উপর তখন রাগ করে ফারবি আজ কফি পান করতে পারেনি, যার ফলস্বরূপ ভীষণ মাথা ব্যথা উঠেছে। এত রাতে সার্ভেন্টকে বিরক্ত না করে সে তার বাবা মাকে কফি বানিয়ে দিতে বলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে উল্টে পাল্টে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ভাবতে লাগলো, তানভীর কথা অনুযায়ী সত্যি সে আলকাত্রার মতো কালো না, শ্যামলা গায়ের রং হলেও সে দেখতে খুবই স্মার্ট। কিন্তু মেয়েটা তাকে আলকাত্রার ড্রাম বলে কেন? বিড়বি করে বলল, আলকাট্রার ড্রাম সেটা আবার কি? এটা দিয়ে কি করে? তানভীর ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে দ্রুত হেঁটে আসছে। হঠাৎ ফারাবির ডোরে জোরে জোরে নকের শব্দ পেতেই ফারাবি ডোর খুলতে সেখান দিয়ে তানভীকে যেতে দেখে মেজাজ বিগড়ে গেল। আশঙ্কিক তানভীর হাত ধরে টেনে রুমের মধ্যে ঢুকে ধাক্কা মেরে ফেলে দিল বেডের উপর। তানভীর এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। সে কপালে ব্যথা পেয়ে পড়ল। আশ্চর্য ব্যাপার, আপনি এমন করলেন কেন? রাত দুপুরে এটা কেমন অভদ্রতা? রাত বেরোতে পরপুরুষের দৌড়ে নক করতে লজ্জা লাগে না? হোয়াট? কি বলতে চেয়েছেন আপনি? ফারাবি ফুঁসে ওঠে। তানভীর চোয়াল শক্ত করে চেপে ধরে বলল, বোঝো না কিছু? অ্যাক্টিং করো আমার সাথে। আজব মানুষ। আজ ইচ্ছে মতো জ্বালিয়েছ,
এখন আবার রাতের বেলা বখাটে মেয়েদের মতো ডোরে জোরে জোরে নক করে বিরক্ত করছো, ব্যাপার কি? হেই মিস্টার হাবাগোবা, আপনি পাগল হয়েছেন? আমি আপনার মতো আলকাত্রা ড্রামকে ডিস্টার্ব করতে যাব কোন বিবেকে? আমার রুচি এতটা নিকৃষ্ট নয়। ফারাবি ফুঁসে উঠে তানভীর চোয়ালগুলো আরও শক্ত করে চেপে ধরে বলল, আরেকবার আমাকে আলকাট্রা ড্রাম বলেছো তো তোমার খবর আছে। 100 বার বলবো। কি করবেন আপনি? আলকাত্রা ড্রাম, আলকাত্রা ড্রাম। ফারাবি কিছু একটা ভেবে তানভীকে ভয় দেখানোর জন্য বেডের উপর থেকে উঠে ওর দিকে ঝুঁকতেই তানভী ভয়ে চোখ বন্ধ করে ফেলো। ডোর খোলা পেয়ে আফরোজা চৌধুরী কফি হাতে ঢুকে পড়লেন ছেলে রুমে। এত রাতে বেডের উপর দুজনকে এমন অবস্থায় দেখতেই ওনার চক্ষু চরগাছ। তিনি ভাবতেও পারেনি এমন কিছু দেখবে। মাকে দেখেই আশঙ্কি কেঁপে উঠল ফারাবি। তানভী চোখ বন্ধ করে রয়েছে, দাঁত মুখ খিচিয়ে। হঠাৎ তিনি বলেন, ছি ছি ফারাবি, এসব কি? এত রাতে মেয়ে মানুষ নিয়ে রুমের মধ্যে কি হচ্ছে এইসব? ফারাবি অপ্রস্তুত হয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। কি বলবে এখন? তার তো খারাপ কিছু করছে না, জাস্ট তানভীকে ভয় দেখাচ্ছে। বলল, আম্মু আসলেই। দেখুন আন্টি, আপনার গুণধর ছেলে আমাকে টেনে তার রুমে ঢুকিয়ে কি করছে? আফরোজা চৌধুরী বলেন, আমার ছেলে তোমার রুমে যায়নি, বরং তুমি ওর রুমে এসেছো। আবার মিথ্যা বলছো? ছি, তোমাকে অনেক ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি তো দেখছি মাকাল ফলের মতোই জঘন্য। তানভী শক্ত গলায় পড়ল, এখন খারাপ মেয়ে হয়ে গেছি তাই তো আন্টি? তাই তো দেখতে পাচ্ছে। সত্য নাকি মিথ্যা সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন আন্টি। আর বিশ্বাস না হলে আপনাদের সিসিটিভি ফুটেজ চেক করুন, তাহলে সব ক্লিয়ার হবে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে, আর কার ক্যারেক্টারের দোষ রয়েছে। আর শুনুন, আগে নিজের ছেলের ক্যারেক্টার ঠিক করুন, তারপর আরেকজনের ক্যারেক্টার নিয়ে অপবাদ দিতে আসবেন। আর আমি মেয়ে বলে দুর্বল ভাববেন না, আমার জায়গা থেকে আমি সৎ। দোষটা আপনার গুণধর ছেলেরই। সিসিটিভি ফুটেজ চেক করলে সকল তথ্য পেয়ে যাবেন আশা করি। আসছি। আফরোজা চৌধুরী নিবলেন। তানভী ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে চলে গেল। অদিতির মাথায় ব্যান্ডেজটি লাগিয়ে সেও শুয়ে পড়ল। অজান্তে দু চোখ ভরে উঠল। ফারাবি এমনটা না করলেও পারত। ফাল্গুনির মাতাকে কতগুলো কথা বলছিল, ছি, তানভী আর ভাবতে পারল না। তানভী চলে আসার পর ফারাবির মা ফারাবিকে ইচ্ছে মতো বকাঝোকা করলেন। রাত 12টার পরের সময়টা বড্ড অদ্ভুত। কেউ চোখে জল ফেলে ঘুমিয়ে পড়ে, কেউ ভবিষ্যতের চিন্তা করে, আবার কেউ তার প্রিয় মানুষটাকে পাবে কিনা ভেবে ঘুমিয়ে পড়ে। তেমনি কয়েক জোড়া কপতি নিঘুম রাত পার করে জীবনের হিসাব নিকাশের ছক কষছে। রাহানের প্রচণ্ড অশান্তি লাগছে, মনে নেই তিলার্ধ পরিমাণ শান্তি। নন্দিনী ছিল তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সেই কিশোর বয়স থেকে মেয়েটাকে সে চোখে চোখে রেখেছে। নির্ভয়ে নিভৃতে গোপনে কত শত ভালোবেসেছে, কত স্বপ্ন বুনেছে। মেয়েটার সেই ছোট্টবেলা থেকেই বাবল ওড়ানোর প্রচণ্ড শখ। রাহেন সেটা জানে। প্রতিদিন মায়ের সাথে বাবল ওড়াতে ছাদে আসতো। রাহেন মোহমুগ্ধ নয়নে তাদের ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে দেখত। তবে ছোট্ট থাকায় প্রপোজ করার সাহস পায়নি কখনো। ভাবলো আর একটু বড় হোক মেয়েটা, তারপর কোনো একদিন প্রপোজ করে ফেলবে, এরপর বিয়ে। তাই নিজের অবস্থান শক্ত করার জন্য পড়াশোনায় নিয়মিত ছিল, কঠোর পরিশ্রম করেছিল তার অবস্থান শক্ত করার জন্য। এরপর ডাক্তারি পড়াশোনা করার জন্য আমেরিকা চলে যায় আদিত্য আর মেহেরাবের সাথে। সেখানে এক নাগারে 7 বছর ছিল। আবারও অনাকাঙ্ক্ষিতভাবে ফ্রেশার্স পার্টিতে দেখা হতে রাহেন থমকে যায়, এগিয়ে আসে কাছে। মোহমুগ্ধ নয়নে তৃষ্ণা জোড়ায় দু চোখের। পরিচয় করিয়ে দেয় আদিত্যের সাথে। এরপর ভাবলো বিয়ের প্রস্তাব পাঠাবে। শাহনে আজ নবাব শিকদারের বিয়ের প্রস্তাব পাঠালে তিনি এঙ্গেজমেন্টের কথা না বলে জানিয়ে দেয় মেয়ের এমএসসি কমপ্লিট হওয়া অবধি বিয়ে দেবেন না। রায়ন তবু আশা রাখে মনের মধ্যে। নন্দিনীর এমএসসি কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ বন্ধুকে প্রেমে পড়তে দেখে রায়ন ঝামেলা করেনি, বরং হাসি ঠাট্টা মস্করা করে নিজে থেকে নীরবে সরে এসেছে প্রাণপ্রিয় বন্ধুর জন্য। যতবারই মেয়েটাকে সে আদিত্যের সাথে দেখে ততবারই হৃদয় পড়ে। আজও কিছুক্ষণ পূর্বে দুজনকে এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে হৃদয় পুড়ে গেল। যে মুখ দেখলে তার সুখ সুখ লাগতো, এখন সেই মুখের সুখ দেখলে তার ভীষণ কষ্ট হয়, হৃদয়ে যন্ত্রণা হয়। কিন্তু রাহেন বুঝতে দেয় না কাউকে, সর্বদা হাসি খুশি থাকে এবং গম্ভীর
নিজেকে রসিক বানিয়ে তুলেছে সবার কাছে, সস্তা হয়েছে অদিতির কাছে। অদিতি গুরুত্ব দিল না তার ভালোবাসাকে। ভেবেছিল গোপনে ভালোবাসার মানুষটার প্রিয় মানুষটাকে ভালোবেসে জীবনসঙ্গী করবে, সেটাও বোধহয় আর হবে না। একটা দীর্ঘশ্বাস ফেল। অদিতির সাথে তখন এমনটা করেই অশান্তি লাগছে তার, প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। হোক, তবুও মনকে শক্ত করে শুয়ে আছে সে। বাসা থেকে তানভীকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে তার বাবা মা। রাহেন দিক বিদিক শূন্য হয়ে এজন্যই অদিতির সাথে এমনটা করলো। অদিতিকে তার বাবা মানলেও তার মা মানবে না, এটা রাহেন 100% শিওর। এছাড়াও অদিতির চাইতে তানভী ভীষণ সুন্দরী, স্মার্ট, লেখাপড়া, কাজে কর্মে সব কিছুতে এক্সপার্ট এবং গুণান্বিত, আর ভীষণ শান্তশিষ্ট, সহজ সরল, মিশুক টাইপের। মাতব্বরি টাইপ কিংবা আলতু ফালতু এই টাইপের কথাবার্তাই তানভী নেই বলে চলে। তবে অদিতিদের সাথে মিশলে একটু পাকনামি করে এবং চঞ্চল হয়ে ওঠে, এইটুকুই। এছাড়া বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার দরুন নন্দিনীর মতো বাধ্য অনুগত। সেজন্যই তার মা চায় তার চাচাতো বোন তানভীকেই তাদের ঘরের বউ করতে। তানভীরও এতে কোনো দ্বিমত নেই। বাবা মায়ের কথাকে সে সবসময় প্রাধান্য দেয় নীরব থেকে। নন্দিনী ভুল বোঝাই আদিত্যের মনেও শান্তি নেই। দুচোখ বুঝে কপালের উপর হাত রেখে রাহানের পাশে শুয়ে আছে। ফারাবি মা তখন ফারাবিকে ইচ্ছে মতো ঝেড়েছে। ফারাবিরও গিল্টি ফিল হচ্ছে, তার মনের মধ্যে অশান্তির ঝড় বইছে। অন্যদিকে নিজের প্রিয় মানুষটা অন্য কারোর সাথে অন্য কাউকে ভালোবেসেছে, এটা দেখার মতো পরিস্থিতি কারোর জীবনে থেকে কখনো না আসুক, সেটাই আইমান ভাবছে। আইমানের বারবার নন্দিনীকে মনে পড়ছে, অস্থির অস্থির লাগে সব কিছু। এমনটা জানলে সে আজ ছাদেই যেত না। এখন আদিত্য আর ফারার সব কিছু সেও শুনেছে। নন্দিনীকে জড়িয়ে ধরে রেখেছিল নিজের বুকের সাথে, সেসব আড়াল থেকেই দেখেছিল সে। আর মেহরাব বেচারা পরিবারের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে গিয়ে ভালোবাসার মানুষটাকে হারাতে বসেছে, অথচ যার সাথে তার বিয়ে সেই অন্য একজনকে ভালোবাসে। একজন আরেকজনকে জানিয়েছে তাদের এই বিয়েতে মত নেই। পরিবারকে জানালে পরিবার শোনেনি, সেই কথা। মেয়েরা ঘুমোয়নি, আকাশের দিকে তাকিয়ে রইল। অজান্তেই দুফোঁটা জল গড়ালো ভালোবাসার মানুষটার জন্য। ফারা তার রুমে বুকে বালিশ চেপে অঝরে কাঁদছে। আদিত্য এমনটা না করলেও পারত। নিস্তব্ধ নিঝুম রাতে চৌধুরী ভবন জুড়ে শোকের ছাই মাতম বইছে প্রতিটি কপতির মনে। নন্দিনী ভীষণ মাথা ব্যথা উঠল। মাথা ব্যথায় শোয়া থেকে উঠে বাসায় ফিরতে চাইল। অদিতি নিজেকে ধাতস্থ করে বলল, নন্দু কি হয়েছে? মাথায় ভীষণ যন্ত্রণা করছে, বাসায় ফিরবো। এত রাতে তুই বাসায় ফিরবি মানে? আব্বুকে ফোন করে আসতে বলবো। ফোনটা কই রেখেছিস, দে তো। পাগল হয়েছিস? এখন রাত বাজে 3টা, তুই বাসায় ফিরবি, মানুষ কি বলবে? যে যাই বলুক, থাকবো না আমি এখানে। ভাইয়া কিছু বলেছে? কি বলবে? নন্দিনী রিল্যাক্স। হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, কিভাবে রিল্যাক্স থাকবো? তোর ভাই নাকি ম্যারিড, বউ আছে, কদিন পর বাচ্চার বাবাও হবে, তাহলে আমার সাথে এসব করার মানেটা কি? ওদের তিনজনের চোখ কপালে উঠে গেল। ফাল্গুনি ও তানভী মন খারাপ করে কান্নাগুলো মুহূর্তেই পালিয়ে গেল নন্দিনী কথা শুনে। অদিতি বলল, কে বলেছে তোকে এইসব? তোর ভাইকে বলতে শুনেছি, ওদের খুব ঘনিষ্ঠ অবস্থায়ও দেখেছি। ফাল্গুনি বলল, নন্দু, তোর মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মোটেও না, আমি কাছ থেকে শুনেছি সবটা। অদিতি বলল, এটা ওয়ান সাইড লাভ নন্দু। নন্দিনী রুম থেকে বের হয়ে চলে যেতে নিল। ফাল্গুনি আর তানভী ওকে আটকে ধরল। অদিতি ভাই রুমে নক করতেই আদিত্য ডোর খুলে বলল, কি হয়েছে? নন্দিনী বাসায় ফিরে যেতে চাইছে ভাইয়া। কি হয়েছে ওর? ফারাপুকে কি বলেছো তখন? আদিত্যর বুঝতে বাকি রইল না কাহিনী কি। বলল, এখন কি করছে? বাসায় ফেরার জন্য পাগলামি করছে। রায়হান সব শুনো চুপ রইল। অদিতি এক পলক তাকালো সেদিকে। রায়হানের নড়চড় নেই। সে ভেবে নিয়েছে অদিতিকে আর পাত্তা দিবে না। পরিবারের কথাই তানভীকে বিয়ে করে নিবে। তানভী অনেক ভদ্র মেয়ে। আদিত্য সময় বিলম্ব না করে দ্রুত অদিতের রুমে এলো। নন্দিনীকে কাঁদতে দেখে আদিত্যের বুকে ধক করে উঠল। চোখ পড়ল নন্দিনীর উরুর দিকে। মেয়েটা ভেজা শাড়ি চেঞ্জ করে আজও একটা ফ্রক পরেছে হাঁটু অব্দি। এই রূপে মেয়েটাকে কতটা আবেদনময়ী লাগে মেয়েটা কি জানে না? আজও কেন এমন শর্টকাট ড্রেস পরতে হলো তার? আদিত্যের বোধগম্য হলো না। যে কোনো পুরুষ মেয়েটাকে এই মোহনীয় রূপে দেখলেই কামুক দৃষ্টিপাত করবে, এটা 100% শিওর। আদিত্য নিজেকে ধাতস্থ করে তপ্ত শ্বাস ফেলে নন্দিনীর দিকে এগিয়ে গেল। নন্দিনীর মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, এনি প্রবলেম?
মোমবাতি নেয় ধপ করে চলে উঠল নন্দিনী। ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে বলল, আপনি একটা প্রবলেম। আদিত্য কপাল কুঁচকে চশমার ভেতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলল, কি করলাম আমি? কি করেননি আপনি? কি করেছি? আপনি একটা প্রতারক, ঠকবাজ, আর কিছু? আরো অনেক কিছু। বলে ফেলো। প্রতারণা করার পরও আদিত্যকে নির্বিকার থাকতে দেখে নন্দিনী রাগে কাঁপতে লাগলো। আর কোনো শব্দই মুখ দিয়ে বের হলো না। অতি দুঃখে কান্নায় ঢুকে কুণ্ডলি পাকিয়ে শব্দগুলো গলায় বসে রইল। নন্দিনী নিঃশব্দে কাঁদছে। আদিত্য এমন ভান করছে যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। গম্ভীর স্বরে বলল, ঘুমাও, অসুস্থ হয়ে পড়বে, সিন ক্রিয়েট করো না। নন্দিনী ধপ করে জ্বলে উঠে পড়ল, আমি এক্ষুনি বাসায় ফিরবো। ঘুমাতে বলেছি, শুনোনি? কারো কথা শুনতে ইচ্ছুক নই। বেশি কথা পছন্দ নয়, ঘুমাও। নন্দিনী হঠাৎ আদিত্যের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, সরুন সামনে থেকে। কে আপনি? আপনার কথা শুনতে হবে কেন? আদিত্য তপ্ত দৃষ্টিপাত করল। নন্দিনীর কথার প্রত্যুত্তর না করে বলল, হলিউড হিরোইনদের মতো এসব কি ড্রেস পরেছো? নন্দিনী ফনা তোলা সাপের মতো ফোঁস করে বলল, তাতে আপনার কি? অনেক সমস্যা। সমস্যা হলে এখানে কেন এসেছেন আপনি? হলিউড হিরোইনকে দেখতে। নন্দিনী আগুন চোখে তাকালো। আদিত্য বাঁকা হেসে নন্দিনী কানে কাছে মুখ নিয়ে বলল, এমন হট লোকে আমার সামনে দাঁড়িয়ে থাকার মানে কি? ইমপ্রেস করা? আই ইমপ্রেসড উইথ ইউ। নন্দিনীর কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। অসভ্য নির্লজ্জ লোক। নির্লজ্জতার কিছুই দেখায়নি, তবে তোমার এই হট লোকে প্রতিটি পুরুষের কামকতা জাগবে, স্বাভাবিক। ও, আপনারও জাগে তাই না? তুমি জাগাতে চাইছো না? না জাগিয়ে যাবে কোথায়? আমি জাগাই মানে? তুমি দেখাচ্ছ, আমি দেখছি, তো কামকতা জাগবে না? অসভ্য, খারাপ মানুষ, ঠকবাজ, প্রতারক। আদিত্যের মেজাজ তীক্ষ্ণ হলেও শান্ত থাকলো। চেঁচামেচি শুনে আড়াল থেকে ফাড়া তাকিয়ে রইল এদিকে। চেঁচামেচির শব্দে আফসানা চৌধুরী এদিকে এগিয়ে এলেন। তিনি তাহাজ্জুদ পড়তে উঠেছেন। নন্দিনী রাগে কাঁপতে লাগলো, পারছে না আদিত্যের গলা টিপে ধরতে। আদিত্য বাঁকা হেসে বলল, আদি চৌধুরীর অসভ্যতামি দেখবে? বলে নন্দিনীকে কিছু বলতে না দিয়ে হঠাৎ পাজকলে তুলে নিজের রুমের দিকে হাঁটা দিল। পেছন থেকে আফসানা চৌধুরী বলেন, কি করছো আব্বু? আদিত্যের ভাবাবেগ হলো না। তিনি ফের ডাকলেন, আদিত্য। তোমার হবু বৌমার রাগ উঠেছে, রাগ কমাতে নিয়ে যাচ্ছে আম্মু। দোয়া করো যেন তাড়াতাড়ি নাতি নাতনির দাদা দাদি হয়ে যেতে পারো। বিড়বিড় করে বলল। অসভ্যতা আমিও দেখাতে নিচ্ছি। ওদের যাওয়ার পানে নির্বাক হয়ে তাকিয়ে রইল সবাই। আফসানা চৌধুরী মুচকি হাসলেন, কিছু না বলে চলে গেলেন। ফারা মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। এসব কি হচ্ছে? ফারার বোধগম্য হচ্ছে না। অতিথিরা শুয়ে পড়ল। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। আদিত্য নন্দিনীকে নিয়ে তার রুমে প্রবেশ করতে রাহেন উঠে বলল, আমি গেস্ট রুমে যাচ্ছি। আদিত্য নন্দিনীকে বেডের উপর ছুঁড়ে মেরে সেও বেডের উপর উঠে নন্দিনীর দিকে ঝুঁকতেই নন্দিনী দাঁত মুখ খিচিয়ে বলল। আদিত্য বলল, এই ড্রেস কেন পরেছো? আপনাকে জবাবদিহি করতে হবে? হ্যাঁ, এখন আমাকে সামলানোর দায়িত্ব কে নেবে, তাড়াতাড়ি বলো। নন্দিনী ভয়ত চোখে চাইল। আদিত্য বলল, আমাকে ঠকবাজ প্রতারক বলার জন্য এখন পানিশমেন্ট পাবে, রেডি হও। নন্দিনী আতঙ্কিত হলো। বেড থেকে নেমে চলে যেতে নিলেই আদিত্য খপ করে ধরে ফেল। আজকের ওয়েদারটা কি দারুণ না? রোমান্টিক ফিল আসছে না? বলো। নন্দিনী আতঙ্কিত চোখে তাকালো। আদিত্য বাঁকা হেসে বলল, ভুল কিছু হয়ে গেলে কেমন হয় বলো, সুইট হার্ট। বলে তর্জনী দিয়ে নন্দিনী ঠোঁটগুলোতে স্লাইড করতে লাগলো। আদিত্যের মনস্কামনা বুঝতে পেরে নন্দিনী ভয় শিউরে উঠল। আদিত্য আলমিরা খুলে একটা ড্রেস বের করে বলল, এটা দ্রুত পড়ো। নন্দিনী ছুঁয়ে দেখলো না। বসে থাকতে দেখে ধমক দিয়ে বলল, কি বলেছি শুনোনি নাকি আমি পরিয়ে দেবো? কোনটা? ধমক খেয়ে নন্দিনী ওয়াশরুম থেকে ড্রেস পরে এলো। ততক্ষণে আদিত্য সিগারেট ধরল। নন্দিনীর দিকে মাদকাময় দৃষ্টিপাত করলো। এবার ইউএস থেকে ফেরার সময় এটা নিয়ে এসেছে, লাল টুকটুকে একটা মিনি স্কার্ট। নন্দিনী দুবাহু ধরে ড্রেসিং টেবিলের উপর বসিয়ে দিয়ে বলল, এগুলো এখন ওড়াবে। নন্দিনী দেখলো বাবলের বোতল আর পাইপ। এই রাতে নাকি এখন বাবল ওড়াবে সে। কিছু বলতে নিতেই আদিত্য বলল, কোনো কথা নাই, কুইক। মাথার যন্ত্রণায় মরে যাচ্ছে, কোথায় ঘুমাবে তা করতে না দিয়ে এখন বাবল ওড়াবে। নন্দিনী ভীষণ কান্না এলো। আদিত্য বলল, ভুল বোঝার জন্য পানিশমেন্ট। নিজে যখন ভুল বোঝেন তখন?
স্টপ, মুখে কোনো কথা নয়, যা করতে বলছি তাই করো। বলে সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধোয়া ছালো। নন্দিনী কাশতে কাশতে বাবুল ওড়াতে লাগলো। এইভাবে পুরো এক প্যাকেট সিগারেট শেষ হওয়া পর্যন্ত নন্দিনীকে বাবুল ওড়াতে দিল। বাবুল ওড়াতে ওড়াতে নন্দিনী কান্না উঠে এক পর্যায়ে হিসকি উঠে গেল। ধোয়ায় চোখ মুখ জ্বলতে লাগলো, তবুও আদিত্যের মায় হলো না। ফজরের আজান হতেই বলল, ইটস ওকে, আর ওড়াতে হবে না। নেক্সট টাইম থেকে এভাবে পানিশমেন্ট দেওয়া হবে। আদি চৌধুরীকে ভুল বোঝার আগে সব বি কেয়ারফুল। দুহাতে মুখ ঢেকে অভিমানে জোরে কেঁদে উঠল নন্দিনী। আদিত্য নন্দিনীকে পাজা কোলে তুলে বেডে নিয়ে শুয়ে দিয়ে নন্দিনীর মুখখানে আজলাই তুলে সমিনী এই প্রথম পেয়সীর কপালে গভীর এবং পবিত্র চুমু খেল। অতঃপর সরে এসে লাইট অফ করে নিজেও শুয়ে পড়ল পেয়সীর পাশে। আশঙ্কি খ্যাসকার টান দিয়ে নিজের বুকের উপর ফেলল নন্দিনীকে। ফের ঠোঁটে চুমু খেয়ে নিজের বুকের সাথে পেয়সীর মাথা চেপে ধরে বলল, নন্দিনী, তোমার ভেতর ডুববো বলে আমি কখনো সমুদ্রে যাইনি। জানো নন্দিনী, তুমি একমাত্র সেই নারী যাকে দেখলে আমার নিজের মধ্যে অজস্র ভালো লাগা কাজ করে। তুমি একমাত্র সেই নারী যাকে আমি যত দেখি ততই মুগ্ধ হই। তুমি একমাত্র সেই নারী যাকে দেখলে আমার চক্ষু জোড়া শীতল হয়ে আসে। তুমি একমাত্র সেই নারী যাকে দেখলে আমার হৃদয়লিন্দে মন প্রাঙ্গণে ক্ষণে ক্ষণে ঝড় বয়। তুমি একমাত্র সেই নারী যাকে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমি মিস করি। এক পলক না দেখলে আমি চাতক পাখির মতো ছটফটিয়ে মরি। তুমি একমাত্র সেই প্রথম নারী যে আমার দিনের প্রথম ভাবনা এবং আমার রাত্রের শেষ চিন্তাধারাতেও থাকে। জানো নন্দিনী, আমি বৃত্তের ন্যায় তোমাকে ভালোবাসি। অন্যদিকে ঘুরে গিয়েও তোমার দিকেই বারবার ফিরে আসি। তোমাকে ছাড়া থাকি কি করে বলো? চোখ বন্ধ করলেই তোমার মায়াবী মুখখানি ভেসে ওঠে সেই প্রথম দিনের মতো। আই লাভ ইউ নন্দিনী, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ প্রিয়তমা। অহেতুক ভুল বোঝো কেন সুইটহার্ট? বলে বুকের উষ্ণতায় পরম আবেশে জড়িয়ে নিল ছোট্ট আদুরে বেড়াল চানার মতো। একসময় স্পর্শগুলো সমস্ত তুলতুলে শরীরে বিচরণ করতে লাগলো। স্পর্শগুলো যত গাঢ় হতে লাগলো ততই মানবী শ্বাস প্রশ্বাসগুলো এক হয়ে গেল। আদিত্যের প্রতিটি স্পর্শে মহাপ্রলয় শুরু হলো নন্দিনী হৃদয়া লিন্দে। নন্দিনী আর স্থির থাকতে পারল না। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। অন্তিম মুহূর্তে আদিত্যের দেহ সুখের ভালায় চড়তে নিয়েও একসময় থেমে গেল। তবে প্রেয়সীর কাছ থেকে যতটুকু সুখ পেয়েছে ততটুকু সুখ পেতেই প্রশান্তি ঘুমিয়ে এসে হানা দিল তার দু চোখ জুড়ে। মন তৃপ্ত হলেও পরিতৃপ্ত হয়নি দেহখানি, তবু সে সন্তুষ্ট। প্রেয়সীকে আদরে আদরে ভরিয়ে দিয়ে নিজের নগ্ন বুকের নিচে জড়িয়ে রেখেছে ছোট্ট পাখি ছানার মতো করে। আর প্রেয়সী তার মতো দানব মানুষের বুকের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে নেতিয়ে রইল। রানের হঠাৎ বদলে যাওয়া রূপটা অদিতির হজম হলো না। সর্বদা হাসি খুশি একজন মানুষ কিভাবে এত দ্রুত চেঞ্জ হতে পারে তা অদিতির জানা নেই। সত্যি কি সে বেশি কষ্ট দিয়ে ফেলেছে রাহানকে? সেও বা কী করবে? তার বাপ ভাই যদি না মানে তাহলে? এসব চিন্তায় মস্তিষ্কে যন্ত্রণা বেড়ে গেল। অদিতি চোখ মুছে ঘুমানোর চেষ্টা করলো। প্রায় ঘন্টাখানেক সময় পার হতেই হঠাৎ তার ফোন ভাইব্রেট হলো। বেশ কয়েকবার ভাইব্রেট হতেই অদিতির সদ্য লেগে আসা চোখজোড় হঠাৎ খুলে গেল। ফোন হাতে নিতেই দেখলো নবাব সাহেব কল দিয়েছেন। অদিতি ধরফড়িয়ে উঠে বসলো। কল রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি ঠিক আছেন? আন্টি ঠিক আছে? কোনো সমস্যা হয়েছে? নবাব সাহেব গম্ভীর স্বরে বলেন, আমি ঠিক আছি, তোমার আন্টি ঠিক নেই। নন্দিনী কোথায়? অদিতি দৌনমনে করলো। তিনি ফের জিজ্ঞেস করলেন, কথা বলছো না যে? আমার মেয়ে ঠিক আছে তো? ওর ফোন বন্ধ কেন? মানে আঙ্কেল? ইয়ে মানে করছো কেন? আমার মেয়ে কোথায়? আঙ্কেল নন্দিনী তো ঘুমাচ্ছে, ও ঠিক আছে। আরও নিজেই ফোন বন্ধ রেখেছিল হলুদের অনুষ্ঠানে যাওয়ার সময়। ঠিক আছে, আমি ভিডিও কল দিচ্ছি, আমার মেয়েকে দেখবো। অদিতি ঘাবড়ে গিয়ে বলল, আঙ্কেল শুনুন। বলো। আসলেই? অদিতি দৌনমনা করল। নবাব সাহেব কিছু একটা বুঝে উঠে তপ্ত শ্বাস ফেলে বলেন, বুঝতে পেরেছি, তোমাকে আর এক্সপ্লেনেশন দিতে হবে না। বলে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করলেন। নন্দিনী ঘুমিয়ে পড়ল। আদিত্য ঘুমায়নি। এমন একটা দিন আসবে সে কখনো কল্পনা করেনি। প্রেয়সীকে বুকে রেখে তাকিয়ে রয়েছে মায়াভরা মুখখানির দিকে। ফুলের মতো মেদুর মুখমণ্ডলখানি দেখলে প্রখর মায়াই ভেতরটা উতলে আসে তার। এই মেয়েটা তার কত শখের, কত সাধনার আর কত স্বপ্নের।
তা একমাত্র কেবল সেই জানে। নন্দিনী ফুলকে নন্দিনী ফুলের স্বর্গ ছাড়া কীভাবে মলিনতা নিয়ে স্পর্শ করবে সে? এটা কখনো হয় নাকি? তাই তো মহাসুখের ভেলায় চড়তে গিয়েও থেমে গেল অন্তিম মুহূর্তেই। হঠাৎ ডোরে করাঘাত পড়তেই আদিত্য নন্দিনীকে আরাম করে শুয়ে দিয়ে উঠে সে ডোর ওপেন করতেই অস্থির হয়ে অদিতি বলল, ভাইয়া জেগে আছো? কোনো সমস্যা? ভাইকে খালি গায়ে দেখে অদিতি মাথা নিচু করে বলল, নবাব আঙ্কেল কল দিয়েছে ভাইয়া। কেন, কি হয়েছে? সেটা বলিনি, নন্দিনীকে দেখতে চাইছেন। ও ও কি ঘুমাচ্ছে? তুই যা, আমি দেখছি। অদিতি আর চোখে উকি দিতে দেখলো নন্দিনী বেডের মাঝ বরাবর ঘুমিয়ে আছে ব্ল্যাঙ্কেট জড়িয়ে। আদিত্য ডোর লক করে নিজের ফোন থেকে নবাব সাহেবকে রিটার্ন কল দিতেই চট জলদি রিসিভ হতেই সালাম দি জিজ্ঞেস করলো, আঙ্কেল, এনি প্রবলেম? আমার মেয়ে কোথায় আদিত্য? বজ্র কণ্ঠ শোনা গেল। যার কাছে থাকার কথা তার কাছে। নবাব সাহেব দাঁতে দাঁত চাপলেন। কি করছে আমার মেয়ে? ঘুমিয়েছে একটু আগে। নবাব সাহেব তপ্ত শ্বাস ফেলে শক্ত গলায় বলেন, দেখো আদিত্য, তোমার সাথে আমার কি নিয়ে কথা হয়েছে তা তুমি খুব ভালো করেই জানো। আশা করি বারবার রিপিট করতে হবে না তোমায়। আমি ভুলিনি। তাহলে আমার মেয়ে এই মুহূর্তে তোমার কাছে কেন? সব ঠিক হওয়া অবধি ওয়েট করতে পারোনি? এত অধৈর্য কেন তুমি? নাহিদা জানতে পারলে কি হবে একবার ভেবেছো? তোমাকে না শর্ত দেওয়া হয়েছে, তাহলে তুমি এখন এসব কি করছো? হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাছাড়া এত রাতে বাসায় ফেরার জন্য বাড়াবাড়ি করেছিল, তাই ওকে আমার কাছে নিয়ে এলাম। আপাতত ঘুমাচ্ছে, টেনশনের কিছু নাই। তোমাকে আমি বারবার বলেছি আমার মেয়ে অসুস্থ, আর তোমাদের বিয়ে বাড়ি, তোমাদের বাসা সব অ্যাডাল্ট ছেলে। বিষয়টা দৃষ্টিকটু যেন আমি বলেছি আমার মেয়েকে দিব না, তবুও তুমি এক পর্যায়ে জোর জবরদস্তি করে আর ব্ল্যাকমেল করে আমার মেয়েকে নিয়ে গেছো। এখন আমি একটা সেকেন্ডের জন্য স্বস্তি পাচ্ছি না। বললাম তো টেনশনের কিছু নাই। শোনো, সকালে এসে আমি আমার মেয়েকে নিয়ে যাব, আর সবকিছু ঠিক হওয়া অবধি তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দিচ্ছি না। আঙ্কেল শুনুন, আমাকে কঠোর হতে বাধ্য করো না আদিত্য। আপনি অহেতুক টেনশন করছেন আঙ্কেল। এটা কি টেনশন করার বিষয় নয়? সেটা আমি বুঝতে পারছি, তবে আপনার মেয়েকে আমি আমার রুমে নিয়ে এসেছি, বিশ্বাস রাখতে পারেন কোনো ক্ষতি হবে না ওর। আর আমাদের বাসায় আপনার মেয়ের ক্ষতি করার সেই দুঃসাহস কারণেই আপনি অন্তত নিশ্চিন্তে থাকতে পারেন। নবাব সাহেব স্বস্তি পেলেন না। অ্যাডাল্ট একটা মেয়ে বিয়ে বাড়িতে রাত্রি যাপন করছে, আরও সেই বাড়িতে বড় বড় 3টি অ্যাডাল্ট ছেলে, এছাড়াও আদিত্যের বন্ধুরাও তো আছে। কখন না জানি কোন বিপদ ঘটে যায় তার কোনো ইয়াত্তা নেই। আদিত্যকে বলেন, ভিডিও কল ধরো, আমার মেয়েকে আমি দেখব, নয়তো আমি স্বস্তি পাবো না। আদিত্য হতাশ শ্বাস ফেল। নবাব সাহেব তাকে বিশ্বাস করতে পারছে না। ভিডিও কলের সুইচ অন করে নন্দিনীকে দেখালো। নবাব সাহেব নিঃশব্দে মেয়েকে 5 মিনিট দেখলেন ফোনের অপর প্রান্ত থেকে। নীরবতা ভেঙে আদিত্য বলল, আন্টি ঠিক আছে আঙ্কেল? কোনো সমস্যা করেছেন? সন্ধ্যা থেকে নাহিদা খুব পাগলামি করছিল মেয়েকে বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। টেনশনে আজ ডিনারও করেনি, কোনো মেডিসিনও নেয়নি আমার উপর রাগ করে। আমার সাথে প্রচুর বাকবিতণ্ডা করেছিল অনেকক্ষণ যাবৎ। একসময় অতিরিক্ত উত্তেজিত হয়ে অত্যাধিক টেনশনের ফলে প্রেশার হাই হয়ে গিয়েছিল। শেষে প্রায় ঘন্টাখানেক পূর্বে ডক্টর এনে জোরপূর্বক স্লিপিং ইঞ্জেকশন দিয়ে এখন ঘুম পাড়িয়ে রেখেছি। ও ঠিক আছে আঙ্কেল, টেনশন করবেন না, আপনার মেয়ে সুরক্ষিত আছে, শীঘ্রই দেখা হবে। নবাব সাহেব শেষবারের মতো মেয়েকে দেখে সংযোগ বিচ্ছিন্ন করলেন। মেয়ের জন্য ওনারও ঘুম আসছে না। সামনের দিনগুলো কি হবে সেটা ভেবেই হতাশ শ্বাস ফেলেন। একদিকে মেয়ে, আরেকদিকে আদিত্য, আরেকদিকে স্ত্রী। এদের মধ্যে যে খুব বড়সড় একটা যুদ্ধ বাঁধবে অতীব সন্নিকটে, আর সেটা ভেবে টেনশনে দিন পার করছেন তিনি। আজকাল ঘুমেরও ছুটি নিয়েছে ওনার ক্লান্ত চোখজোড়া থেকে। চশমা খুলে রকিং চেয়ারে গিয়ে বসলেন। স্ত্রীর দিকে এক পলক তাকালেন। মহাপলয় বাঁধিয়ে ঘুমাচ্ছে এখন। মেয়ের জন্মের পর থেকে কখনো একটা রাতের জন্য কোথাও থাকতে দেননি আজ ব্যতীত। বিজনেসের খাতিরে দেশ বিদেশে গেলেও স্ত্রী এবং মেয়েকে নিয়ে তবে যেতেন তিনি। যত যাই হোক, দুজনেই মেয়েকে চোখের আড়াল করতেন না কখনো। তিনিও স্ত্রী এবং মেয়েকে কখনোই চোখের আড়াল করেনি। মিষ্টি ভেজা পথ, আধারে ঘেরা ডোর আর নিঃশব্দ রাস্তা। পলকহীন তানভি রায়ানের হাত ধরে হাঁটছে। সারাটা রাত ঘুমাতে পায়নি। মেহেদি আর দেওয়া হয়নি। ফজরের আজান হতেই উঠে সালাত আদায় করে রায়হানকে নিয়ে
এক্সকিউজ দেখিয়ে পাশে ফিরে যাচ্ছে। রাতে যেত, কিন্তু সিনক্রেট হবে বলে জানি। রায়হান যদি কখনো জানতে পারে তার বোন বন্ধুর বাসায় অপমানিত হয়ে চারিত্রিকভাবে অপবাদিত হয়েছে, তাহলে সে জীবনেও সম্পর্ক রাখবে না এই বাসার মানুষগুলোর সাথে। আর ফারাবির এমন বিহেভিয়ারের কথা জানলে আস্ত রাখবে না তার ভাই রায়হান। তাই তানভি জানানি, দোষটা তো ফারাবির মা কিংবা সেই বাসার আর কারো নয়। তাহলে তাদের বন্ধুত্বে চির ধরে লাভ কি? আর একটা মেয়েকে রাত দুপুরে অ্যাডাল্ট কোনো ছেলে বেডরুমের উপর দেখলে একজন মায়ের রিয়াক্ট এমন হবে। আফরোজা চৌধুরী তার ব্যতিক্রম নন, ওনার জায়গা থেকে উনি সঠিক। আদিত্যেরও আর ঘুম এলো না। রায়নের সাথে তানভীর এত মিশামিশি সহ্য করতে পারছে না। এখন তো আবার দুজনে একসাথে হাত ধরে হেঁটে হেঁটে বাসে ফিরছে। গাড়ি নিতে বলেও নেয়নি। যাওয়ার সময় অদিতির দিকে দুজনে একজনও তাকায়নি। অদিতি খুবই ইনসাল্ট বোধ করেছে। অদিতি পণ করেছে ওই রায়হান আর তানভীর একটা ভিত করে ছাড়বে, তাকে ইগনোর করা। ভোরে নির্মল হাওয়া বইছে, পাখিরা কিচিমিচি করছে। সারা রাত বেলকনির রকিং চেয়ারে বসে নিঘুম রাত পার করলো ফারা। আদিত্য আর ঘুমায়নি। শাওন নিতে বেলকনি থেকে টাওয়াল আনতে গিয়ে দেখলো ফারা এদিকে তাকিয়ে বসে আছে। আদিত্য টাওয়াল নিয়ে ফিরে এসে দ্রুত শাওনে ফের বেলকনিতে যেতে তাকে দেখতে ফারা উৎসুক দৃষ্টিতে তাকাতে দেখলো আদিত্য বেলকনি দড়িতে কাল রাতে পরিহিত তার আর নন্দিনীর ড্রেসগুলো ধুয়ে পানি নিংড়ে টান টান করে মেলে দিচ্ছে, সাথে নন্দিনীর গোপন বস্ত্রগুলো। তা দেখতে ফারা ফুপিয়ে কেঁদে উঠল। আদিত্য ভাবল এবার যদি ফারার মাথা থেকে তার ভূত নেমে বিয়েটা করে নেয়। এরপর দ্রুত রুমে এসে প্রাপ্তকালের সালাত আদায় করে কিছুক্ষণ ঘুমিয়ে সকাল 9টা বাজতেই নন্দিনীকে ডেকে তুলে দিয়ে টাওয়াল হাতে ধরিয়ে দিয়ে বলল, শাওয়ার নিয়ে আসো ফার্স্ট। নন্দিনী ঘুমু ঘুমু কণ্ঠে বলল, শাওয়ার নেওয়ার মতো কিছু কি হয়েছে? তারপরও নেবে, যাও, কোনো প্রশ্ন নয়। নন্দিনী ঘুমু ঘুমু চোখ জয়া বন্ধ করে বসে রইল। আদিত্য ধমকে বলে উঠল, কি হলো, যাও। কি ঠান্ডা পড়েছে দেখেছেন, না নিলে হয় না। এখন থেকে প্রত্যেক দিন ভোরেই শাওয়ার নিতে হবে, অভ্যাস করো, যাও কুইক, কোনো এক্সকিউজ দেখাবে না। নন্দিনী বিরক্তিকর দৃষ্টিপাত করলো। বিড়বিড় করে আদিত্যের 14 গোষ্ঠীর পিন্ডি চটকাতে চটকাতে টাওয়াল নিয়ে চলে গেল। ঘড়ির কাঁটায় সকাল প্রায় 9:30। চৌধুরী পরিবারের সকলে ব্রেকফাস্ট করতে বসেছে। ফারাও আছে, সে তার বাবা মায়ের মাঝখানে বসেছে। আদিত্য, ফারাবি আর আয়মান একসাথে বসেছে। মনোযোগ দিয়ে তারা ব্রেডের উপর চামচ দিয়ে পিনাট বাটার লাগাচ্ছে। খাওয়ার জন্য অদিতি নন্দিনীকে নিয়ে ব্রেকফাস্ট করতে এলো। ফাল্গুনিও সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওদের পেছন পেছন এলো। নন্দিনীকে দেখতে আফসানা চৌধুরী মৃদু হেসে দুহাত বাড়িয়ে দিতেই নন্দিনী দুহাতে ওনার গলা জড়িয়ে ধরে পড়ল। গুড মর্নিং আন্টি, আই মিস ইউ। গুড মর্নিং মামনি, আমিও মিস করছি তোমাকে। তা ঘুম ভালো হয়েছে আমার মেয়েটার? শুনেছি রাতে মাথা ব্যথা উঠেছিল। মাথা ব্যথা কমেছে? নন্দিনী মাথা নাড়ল। আহসান সাহেব বলেন, গুড মর্নিং বারবি ডল, মিস ইউ। গুড মর্নিং আঙ্কেল, আই লাভ ইউ বলে পেছন থেকে দুহাতে জড়িয়ে ধরল ওনার গলা। আহসান সাহেব মুচকি হাসলেন। ওনার মাঝে মধ্যে মনে হয় নন্দিনী ওনার আরেকটা মেয়ে, খুব সহজেই মিশে যায় ওনাদের সাথে। আহসান সাহেব আর নবাব সাহেব দু ব্যক্তি, এটা নন্দিনীর মনে হয় না। স্ত্রীকে বলেন, কই গো আফসানা, চেঁচাচ্ছেন কেন? ব্রেকফাস্ট করার আগে গরম জলে লেবু আর মধু মিশিয়ে আমার মেয়েটাকে দাও। দিচ্ছি। তানভি আর রায়হানকে দেখতে না পেয়ে নন্দিনী হঠাৎ ওনার গলা ছেড়ে তানভিকে ডাকতে যেতে নিতেই অদিতি বলল, কই যাস নন্দু? তানভি আর রায়হান ভাইয়া ব্রেকফাস্ট করবে না? ওরা তো বাসায় চলে গেছে, তুই আব্বুর সাথে ব্রেকফাস্ট করতে বস। নন্দিনীর মন খারাপ হয়ে গেল। কখন গেছে? ভোর সকালে। ও। আদিত্য এতক্ষণ লক্ষ্য করেনি নন্দিনীকে। হঠাৎ চোখ পড়তে মেজাজ বিগড়ে গেল। ফারাবি, আইমান সহ সবাই নন্দিনীর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয়েছে। মেয়েটা আজও হাঁটু অব্দি একটা ফ্রক পরেছে। আহসান সাহেব যে মাত্রই বলেন বারবি ডল, আসলেই মিথ্যা নয়, ঠিক নন্দিনীকে বারবি ডলের মতোই লাগছে। আদিত্য ভাবল মেয়েটা কি সারাদিন এসব পরে থাকে বা আসে? যখনই দেখে তখনই হয়তো স্কার্ট আর না হয় হাঁটু অব্দি ফ্রক। আচ্ছা, বড়লোকে মেয়ে হয়েছে বলে কি এরকম ড্রেস আপ পরে বারবি ডল সেজে থাকতে হবে? তা আদিত্যের জানা নেই। তারপর অদিতি আর ফাল্গুনি কখনোই এরকম ড্রেস আপে থাকে না, খুব শালীনভাবে থাকে। তানভিও শালীনভাবে চলাফেরা করে। ফারা আবার
এমনটা করতো আগে, বেশিরভাগ তার সামনেই। এজন্য কয়েকদিন কালে আর মাথায় কষিয়ে থাপ্পড় মেরেছিল, সেই থেকে এখন আর পড়ে না। আচ্ছা, নন্দিনীকেও কি এমন করে কষিয়ে থাপ্পড় মারতে হবে এরকম ড্রেস আপ ফলো করার জন্য? আদিত্য ভেবে পেল না। খরসান চল দই শক্ত করে কিছু বলতে নিবে, আফসানা চৌধুরী চোখ রাঙালেন ছেলেকে। মিষ্টি এসে নন্দিনীর হাত ধরে বলেন, তুমি একটু আমার সাথে এসো নন্দিনী, সারপ্রাইজ রয়েছে। বলেই তিনি চেয়ার চেয়ে দ্রুত নন্দিনীর হাত ধরে নিয়ে গেলেন ওনাদের রুমে। আদিত্য আগুন চোখে তাকিয়ে রইল সেদিকে। নন্দিনীকে বলেন, তুমি ফ্রক পরতে খুব পছন্দ করো? নন্দিনী মাথা নেড়ে বলল, জি আন্টি। সবসময় পরো? জি আন্টি, আমি এতে কমফোর্ট ফিল করি। ও আচ্ছা, তোমার ড্রেসগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ আন্টি। তোমার শপিং করে কে? আব্বু আম্মু দুজনেই। ও, তোমার জন্য একটা গিফট আছে, দেখবে? দেখবো। অদিতি? অদিতি এসে বলল, তুমি এখন নন্দিনীকে লুকিয়ে লুকিয়ে গিফট দিচ্ছ আম্মু, আমি দেখবো বলে, তাই না? আচ্ছা, আমি কি দোষ করলাম বলো তো আম্মু? তোকে প্রতিদিন দিতে হবে কেন? ও, আমি তো এখন আর কেউ না, তোমার ছেলের বউ। অদিতি, চুপ করবি? বলতে বলতে তিনি আলমারি থেকে একটা শাড়ি বের করে নন্দিনীকে বলেন, তুমি শাড়ি পছন্দ করো নন্দিনী? জি আন্টি। এটা কেমন দেখো তো। ওয়াও, খুব সুন্দর আন্টি। রাগ করার ভান করে বলেন, এই মেয়ে, আমি তোমার আন্টি হই, কথায় কথায় আন্টি ডাকছো কেন? নন্দিনী মৃদু হাসলো। এখন থেকে সবসময় আমাকে আম্মু বলে ডাকবে, বুঝেছো? সময় লাগবে আন্টি। আবারও আন্টি? দেখো মেয়ের কাণ্ড। নন্দিনী মাথা নুয়ে লাজুক হাসলো। আচ্ছা, দিলাম সময়, এরপর থেকে আর আন্টি শুনলেই খবর আছে, বলে দিলাম মেয়ে। অদিতি বলল, আরে আম্মু কিসের? নন্দু তুই বল, ও শাশুড়ি ও শাশুড়ি, ঠিক এভাবেই ডাকবে। আমিও আমার শাশুড়িকে কথায় কথায় ডাকবো, ওই শাশুড়ি, ওই শাশুড়ি। আফসানা চৌধুরী এবার একটু শব্দ করে হেসে উঠে ব্লাউজ আর পেটিকোট দিয়ে বলেন, এটা পরে আসো। অদিতি মাকে বলল, তুমি এত দামি শাড়ি দিচ্ছ নন্দুকে, আমাকে দিবা না আম্মু? আমি তোকে কেন দিব? অদিতি কপাল কুঁচকে বলল, তো কে দিবে? তোকে তো শাশুড়ি দেবে, তার থেকে খুঁজে নিস। তুমি এখন থেকেই হিসেবে হয়ে গেছো, তাই না? নন্দিনী ওয়াশরুমে ঢুকে পরে এলো। আফসানা চৌধুরী শাড়ি পরাতে নিয়ে দেখলেন চুলগুলো ভেজা, টুপটুপ করে পানি পড়ছে। ঠিকমতো চুল মুছিনি। তিনি সন্তুষ্ট হয়ে মৃদু হাসলেন, মনটা প্রফুল্লতায় ছেয়ে গেল। ভাবেন, যাক, ছেলের সুমতি হয়েছে এবার। তিনি হেয়ার ড্রাই করে চুল শুকিয়ে দিলেন। অদিতি অবাক হয়ে বলল, তুমি এখন চুলও শুকিয়ে দিচ্ছ আম্মু? তো কি হয়েছে? আমাকে কখনো দিয়েছো? তোর কি হাত পা নেই? হাত পা সবই আছে, কিন্তু তোমার মতো একটা শাশুড়ি নেই। একটা বানিয়ে নে, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে সেই কবেই। বানাবো কিভাবে? নন্দুর মতো সেই কপাল তো আর আমার নেই আম্মু। এই দেখো, চার আঙুলের কপালে আর একটুও জায়গা নেই। তো এক কাজ কর, সবগুলো চুল ন্যাড়া করে কপালটা বড় বানিয়ে ফেলি, কি বলিস? আম্মু তুমিও না। নন্দিনী খিলখিল করে হেসে উঠল। আর কিছু না বলে মেরুন রঙের একটি তসর কাতান শাড়ি পরিয়ে দিলেন নন্দিনীকে। শাড়ি পরিয়ে বলেন, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। অদিতি বলল, সুন্দর তো লাগবে, দেখতে হবে না শাড়িটা পরিয়েছে কে। আফসানা চৌধুরী মুচকি হেসে আলমারি খুলে একটি বক্স বের করলেন। নন্দিনী আর অদিতি উৎসুক হলো। বক্স খুব সুন্দর নজর কাড়া একজোড়া ডায়মন্ডের ইয়ারিং আর একখানি পেন্ডেন্ট বেরিয়ে এলো। তিনি নিজ হাতে পরিয়ে দিয়ে মুগ্ধ চোখে তাকালেন। শুধু শাড়ি আর হালকা গহনায় নন্দিনীর সৌন্দর্য ফুটে উঠেছে। কোনো কৃত্রিম সাজসজ্জা কিংবা প্রসাধনী নেই মুখে। তবুও এই ন্যাচারাল লুকে অনন্য এবং মিষ্টি লাগছে বলেন। মাশাআল্লাহ। অদিতি বলল, শুধু তোমার মেয়েকে দিলে হবে আম্মু, আমাকে দিবে না? না, আজকের পর থেকে তোকে আর কিছু দিব না। অদিতি বিলাপ করে বলল। নন্দিনী আমার সব আদর নিয়ে গেল। ফাল্গুনি এসে বলল, গন্ডারের মতো চেঁচাচ্ছিস কেন? তোর গলা এমন কেন? ঠিক যেন মোটা সোটা গন্ডার চেঁচাচ্ছে। আমি তো ভয় পেয়ে চলে এলাম গন্ডার দেখতে। আর বলিস না, আমার সব আদর ভাগ হয়ে গেল এই নন্দুর জন্য, শুধু এই নন্দুর জন্য। এখন আমি কি করব? তুই তো দেখতেছিস পুরাই হিংসুটে হয়ে গেলি। আহসান চৌধুরী বিরক্তিকর দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। অদিতি বলল, নয়তো ননদ ননদ ফিলিংস পাবো না ভাগুন, তাই হিংসুক হওয়ার ট্রাই করছি।
আফসানা চৌধুরী এবার হেসে ফেলেন। মেয়েটা সত্যি পাগল। তিনি আলমারি খুলে আরেকটি বক্স বের করে খুলে একটি সেম ডিজাইনের হার বের করলেন। সেই ডিজাইনের হার তিনি অর্ডার দিয়ে 6খানা বানিয়ে রেখেছেন নিজের ছেলে মেয়ে আর ছেলের বউ এবং আফরোজা চৌধুরী ছেলে মেয়ে এবং বউদের জন্য। অদিতিকে বলেন, এটা তোর। নন্দিনীকে পরিয়ে দিলে আমাকে দিবে না নাকি আমি তোমার কেউ না, বড় হয়ে গেলাম? আফসানা চৌধুরী বিরক্তিকর দৃষ্টিতে তাকে নিজ হাতে পরিয়ে দিলেন মেয়েকে। ইচ্ছে করে জ্বালাচ্ছে এটা তিনি বুঝেন। ফাল্গুনিও তাকিয়ে রইল। আফসানা চৌধুরী মন নরম হয়ে এলো ফাল্গুনির চোখ মুখ ফোলা দেখে। কিছু জিজ্ঞেস না করে মৃদু হেসে ফাল্গুনিকেও ইয়ারিং এবং একখানি পেন্ডেন্ট পরিয়ে দিলেন। অজান্তে ফাল্গুনির মুখে হাসি ফুটল। আফসানা চৌধুরী মনে মনে ভীষণ খুশি হলেন। মেয়েকে বললেন, কারো আদর ভাগ হয়নি, আমি সবাইকে সমান সমান চোখে দেখি। আর শোন, আজ থেকে তোকে আদর করা কমিয়ে দিব। তোর বাবাকেও বলবো তোকে যাতে আদর না করে। আদরে বাদর হয়ে গেছিস। বললেই হলো? হবে। তোমার আদর লাগবে না, আমার আব্বু আদর করলেই হবে। সেটাও আর করতে দিব না। একটা রিক্সাওয়ালা খুঁজে তোকে দ্রুত বিয়ে দিয়ে দিব, ব্যাস। রিক্সাওয়ালা মানে? তো কি? বিশিষ্ট বিজনেসম্যান আহসান চৌধুরী এবং আফসানা চৌধুরীর একমাত্র সুকন্যা ডক্টর আদিত্য চৌধুরীর একমাত্র বোন অদিতি চৌধুরীকে তুমি রিক্সাওয়ালা খুঁজে বিয়ে দিবে আম্মু? রিক্সাওয়ালাও তোকে বিয়ে করবে না, রিজেক্ট করে চলে যাবে। এই শোনো, আমার এত খারাপ দিন এখনো আসেনি আম্মু। আর আমার বিয়ে হয়ে গেলে তোমার ছেলের বউগুলোকে ঝালাবে কে শুনি? চালাতে না পারিস, সেই জন্যই সবার আগে তোকে বিয়ে দিয়ে আপদ বিদায় করে দিব। তুমি আমাকে আপদ বলছো? বলেছি। ও, তার মানে তুমি আমাকে কুটনি ননদ ননদ ফিলিংস আনতে দেবে না আম্মু? না। এতটা স্বার্থপর হয়ে গেলে? হ্যাঁ। তো আমার এতগুলো ভাইয়ের জন্ম হয়ে লাভ কি হলো? তাদের বউকে ঝালাতে পারবো না, জীবনটাই তো বৃথা। যেই সংসারে ঝামেলা করবে তাকেই সবার আগে বিদায় করে দিব, সোজা কথা। এবার সে পেটের মেয়ে হলেও আমার সংসারে আগে শান্তি থাকা জরুরি। প্যাচাল ক্যাচালে আমি নাই, বয়স হয়ে গেছে। তোমার ছেলেরা বিয়ে না করতেই তুমি দেখছি বদলে গেছো। এক্ষুনি ছেলের বউদের জন্য কত টান। এখন থেকে প্র্যাকটিস করছি ভালো শাশুড়ি হওয়ার। টান তো হবেই। আমার পেটের ছেলের বউ বলে কথা, মেয়ে আর ছেলের বউ আলাদা নাকি? দুজনই আমার কাছে সমান সমান। আর আমি নিজের মেয়ে আরেকজনকে দিয়ে আরেকজনের মেয়ে নিজের মেয়ে মানিয়ে নিয়ে আসবো। তাহলে অন্য চোখে দেখবো কেন? এতটাও নির্বোধ আমি নই। অদিতি খুব খুশি হলো মনে মনে। তার মা অন্য শাশুড়ি মায়েদের মতো কখন হবে না। রাঘর ফান করেই বলো, হয়েছে আম্মু, তোমার সাথে আর পারবো না, মাপ চাই। তোমার মতো একটা শাশুড়ি যাতে আমার কপালে জোটে, একটু দোয়া করিও আম্মু প্লিজ। এখন থেকে যত পারিস আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নে। তার মানে এখন থেকে তুমি আমার জন্য দোয়াও করবে না? যার ভাগ্য তাকেই আল্লাহর কাছে খুঁজে চেয়ে নিতে হয়, কারণ যার যার ভাগ্যের চাকা ঘোরানোর মালিক আল্লাহ। টেবিলে আসতেই সবার চোখ ছানা পড়া, তবে কেউ কিছু বলল না। আদিত্য এক পলক তাকে চোখ সরিয়ে নিল। শাড়ি পরাতে এখন বো লাগছে। এতক্ষণ কি পড়েছিল মেয়েটা? চোখের সামনে ভাস দিত মাথায় রক্ত উঠে যায়। ফারাবি আর আইমান তখন কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, ছি। আর চোখে আদিত্য আবারও তাকালো মেরুন কালারের শাড়ি প্রিয়তমার পরনে। অথচ এই কালারটাও আদিত্যর বড্ড অপছন্দের। কিন্তু তার অপছন্দের কালারগুলো নন্দিনীর পছন্দ এবং নন্দিনীর গায়ে খুব করে মানিয়ে যায়। আফরোজা চৌধুরী অবাক হয়ে বলেন, আপা, এই শাড়িটা না আদিত্যের বউয়ের জন্য গত সপ্তাহে কিনেছিলে? হ্যাঁ। নন্দিনীর পরনে যে? আমি পরিয়ে দিয়েছি নন্দিনীকে। কেমন লাগছে আফরোজা? দারুণ। কিন্তু আদিত্যের বউয়ের জন্য কিনে নন্দিনীকে দিলে যে? ইচ্ছে করলো, আমার মনে হচ্ছে শাড়িটা নন্দিনীকেই মানাবে, তাই দিলাম। আফরোজা চৌধুরী ব্যাপারটা ইজিভাবে নিলেন না, কারণ এই শাড়িটা তার আপন বোন কাউকে স্পর্শ করতে দেয়নি। খুব যত্ন করে তুলে রেখেছিলেন। এটা নাকি বড় ছেলের বউয়ের জন্য। তাহলে নন্দিনীকে হঠাৎ দিল কেন? কিভাবে সম্ভব? শুধু তাই নয়, এই তো একটু আগেই আদিত্যের রুম থেকে নন্দিনীকে বুক থেকে হাঁটু অবধি একটি সাদা টাওয়াল পেঁচিয়ে বের হতে দেখেছিলেন তিনি। ঘটনাটা ঠিক কি বুঝে উঠতে পারছেন না। আদিত্যকেও চুপচাপ দেখাচ্ছে। আর চোখে তাকিয়ে দেখলেন নতুন গহনাও শরীরে। এগুলো তো ছেলে বউয়ের জন্য আনা, আর তার মেয়েদের জন্য একসাথে বানিয়েছে তার বোনে, কারণ সবাইকে সেম ডিজাইন দিবে বলে। তাহলে অবাক হয়ে বলেন, নতুন গয়নাও সাথে যে? এগুলো তো ছেলের বউদের জন্য আপা। আমি দিয়েছি। অদিতি আর ফাল্গুনিটাও কেমন হয়েছে দেখতো আফরোজা।
তাকিয়ে দেখলেন সেম ডিজাইন। বলেন, ভালো হয়েছে। ফারার গলা দিয়ে আর খাবার নামলো না। প্রতিটি মুহূর্ত আর দৃশ্যের সাক্ষী সে। তার কাকিমা কিছু লুকাচ্ছে ফারা বুঝতে পারল। ফারা নীরবে চলে গেল তার রুমে। আফরোজা চৌধুরী উসখুস করে বলেন, ভাইজান, আপা আর ফারাবির আব্বু, তোমরা যদি কিছু মনে না করো তাহলে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আহসান সাহেব গম্ভীর স্বরে বলেন, বলো। ভাইজান, কাল রাতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আলতাফ সাহেব বলেন, কিসের সিদ্ধান্ত? আসলে আদিত্য, ফারাবি আর আয়মান তিনজনেরই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। ফারাবির বয়সও কম নয়, আদিত্যের 1 বছরের ছোট। বলতে চাইছি, ফারাবির জন্য একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে ভাইজান। ফারাবির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক করতে চাইছি, সবার সিদ্ধান্ত নিয়ে। আহসান সাহেব গম্ভীর মুখে রইলেন। আফসানা চৌধুরী কফিতে চুমুক দিয়ে বলেন, ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তা মেয়েটাকে? তিনি মৃদু হেসে বলেন, তানভি। কথাটা শুনতে সবাই চমকে উঠল। অদিতি আর ফাল্গুনি চমকে উঠে একে অপরের দিকে তাকালো। অদিতি ভীষণ খুশি হলো কাকিমণির উপর। সকাল সকাল এমন সুসংবাদ পাবে সে ভাবতেও পারেনি। তিনি বলেন, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে আপা। তানভি পছন্দ করার মতোই মেয়ে। হ্যাঁ আপা, মেয়েটা সব দিক দিয়েই পারফেক্ট। আহসান সাহেব কফিতে চুমুক দিয়ে নীরবতা ভেঙে বলেন, তো প্রস্তাব পাঠিয়ে দাও ফারার বিয়ের পর। জি ভাইজান, তাই করব। ততদিনে মেয়েটাকে আরেকটু দেখে শোনো। আজকালকার মেয়েদের আবার পছন্দ থাকে অন্য খাতে। অদিতি অস্থির হয়ে বলল, তানবীরের কোথাও পছন্দ নেই আব্বু, চোখ বন্ধ করে প্রস্তাব পাঠিয়ে দাও। তাহলে তো ভালো। ফারাবি বুঝতে পারছে না তানভিটা আবার কে, তাই সে নীরব রইল। তবে কাল বেশ কয়েকবার তানভি নামটা শুনেছিল, সে অতটা খেয়াল করেনি। আফতাব সাহেব বলেন, মেয়েটা তো সুন্দরী। ফারাবিকে পছন্দ হবে নাকি আফরোজা? আফরোজা চৌধুরী তেতে উঠে বলেন, আমার ছেলেকে পছন্দ না হওয়ার কোনো কারণ আছে? একজন বাবা হয়ে আপনি এসব কি বলছেন? ফারাবি তো শ্যামলা, স্বাস্থ্যবান, আর মেয়েটা সবকিছুতে পারফেক্ট। মেয়েটা হয়তো পছন্দ নাও হতে পারে। আমার এমন সোনার টুকরা ছেলে পাবে কোথায় ওই মেয়ে? আমার ছেলে একজন লয়ার, কারো সাথে জীবনে জড়ায়নি। আমার ছেলের কোনো অতীত নেই, আর আপনি বলছেন পছন্দ হবে না? ওই মেয়ের জন্য প্রস্তাব রাখছি, এটাই তার 7 জন্মের ভাগ্য। বাবা মেয়ের বাক বিতনটা দেখে ফারাবি ভীষণ বিরক্ত হয়ে বলল, আব্বু আম্মু থামবে তোমরা? চুপ করো তুমি। বড়দের কথার মধ্যে তোমার কিসের কথা? ফারাবি অদিতিকে বলল, তানবিকে। কাল যে তোমার গায়ে কফি ঢেলে দিল ওইটা। মুহূর্তেই মনে পড়ে গেল আলকাটার ড্রাম বলা কথাটা। ফারাবি ভীষণ লজ্জা লাগলো। তার বাপ যেটা শুনলে কি বলবে। হবু বউ এখন থেকে তাকে আলকাটার ড্রাম বলে ডাকে। মাকে বলল, আমি মরে গেলেও এই মেয়েকে বিয়ে করবো না, জল্লাদ একটা। আফরোজা চৌধুরী আগুন গলায় বললেন, এই থামো তুমি, কাল কি করেছো মনে নেই? বলবো সবাইকে।